তখনকার দিনের সরকার চেয়েছিল যে ও শেষ হয়ে যায়, তসলিমা মরে যায় চেয়েছিল। এমনকি জামা কাপড় পর্যন্ত পুরো ওকে নিতে দেয় নাই। আচ্ছা, এই কলকাতা থেকে যখন বিতাড়িত করে তখন ওর পুরো ব্যাগেজ তো দিতে হবে, লাগেজ তো দিতে হবে, সে লাগেজ পর্যন্ত মানে ওকে নিতে দিল না সিপিএম গভর্নমেন্ট। ওকে আবার সেই একই কথা, মুসলিম তোষণের জন্য ওর বিরুদ্ধে তখন ওরাই ওকে যাতে চলে ওখান থেকে বেরিয়ে, যাতে এখান থেকে যাতে মানে ও না থাকতে পারে সেই বন্দোবস্তটা কিন্তু তারাই করেছে। এই সরকার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অন্তত তাকে আসতে তো দিয়েছে। এইখানে আবার তোমার কথা আমার মনে পড়ে, তোমার উপরে যখন আক্রমণ হলো, তোমাকে যখন মারলো পর্যন্ত, আজকেও তো সিদ্দিকুল্লাহ চৌধুরীর খবর করতে গিয়ে বলছে বঙ্গ টিভি আসবে না এখানে। হ্যাঁ, তো বঙ্গ টিভি আসবে না, কিন্তু তুমি এবং তোমার মানে আমাদের জামাইবাবু মানে তোমার স্বামী তারা শক্তভাবে তোমরা দাঁড়িয়েছো, আমরা সবাই তোমার পেছনে দাঁড়িয়েছি, সব কিছু করেছি। কিন্তু এইটা তো আমরা তসলিমের বেলায় করিনি, করেছি কি? সব যারা গোড়া মুসলমান তারা ওর বিরুদ্ধে লেগে গেল, একে এখনই খুন করো, এখনই এই করো, এবং তাকে দেশ থেকে তাড়িয়ে দিল। আমরা যারা ওইখানকার পূর্ববঙ্গের মানুষ তারা ওর সাথে ছিলাম, এবং যারা আমরা মার খেয়ে ওখান থেকে চলে এসেছি, এবং ও কিন্তু হিন্দুদের খুন করা হচ্ছে সেটাও সে বলেছে ওই লজ্জাতে। ফলে হয়েছে কি যে অটোমেটিক্যালি এই যারা এখানে উদ্বাস্তু হয়েছে তারা ওকে পছন্দ করে। প্রশ্নটা হচ্ছে সেই সময় তো এই বুদ্ধিজীবীরা রজিনা তারা তো ওর সামনে এসে দাঁড়ায়নি। এই সিপিএম এখন যেরকম মমতা ব্যানার্জি মুসলিম ভোট করার জন্য উঠে পড়ে লেগেছিল, তখনই তারা ওই উঠে পড়ে লেগেছে। সেইটা তসলিমের ঘাড়ের পরে কেন তুমি দিলে যে মুসলমানরা ওকে চায় না? আরে অসংখ্য লোক পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তারা বলছে যে আমরা তসলিমের সাথে আছি। আমি তসলিমাকে চিনি না, দেখিনি, কিন্তু সে আমার দেশের মানুষ। তসলিমা নাসরিন আসছে, তসলিমা নাসরিন কলকাতায় ফিরে আসছে, কিন্তু তসলিমা নাসরিনকে যখন বাংলাদেশ থেকে পালাতে হয়েছিল, যখন কলকাতা থেকে চলে যেতে হয়েছিল, কি এমন পরিস্থিতি হয়েছিল সেই দিনের, সেই পরিস্থিতি আজকে তুলে ধরবো। আমার সঙ্গে রয়েছেন ডক্টর উপেন বিশ্বাস, কথা বলবো স্যারের সাথে। স্যার, তসলিমা নাসরিন আবার বাংলায় ফিরছে, আপনিও বাংলাদেশের মানুষ, তসলিমা নাসরিনও বাংলাদেশের মানুষ, আপনাকেও চলে আসতে হয়েছিল, তসলিমা নাসরিনকেও দেশ ছাড়া হতে হয়েছে। কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে কি বলবেন তসলিমা নাসরিন? আমি পুরো জিনিসটা ভালো করে বুঝতে হবে আমাদের। আগে আমি বলি কি যে এই মানে ডব্লিউ হান্টার একটা বিখ্যাত লেখক মানে আমাদের এই দেশে ছিলেন। উনি সেখানে উনি কি বলছেন, দ্য ইস্টার্ন ডিস্ট্রিক্টস অফ বেঙ্গল ইজ বঙ্গদেশ প্রপার। মানে এই বঙ্গ দেশটা আসল জায়গাটা হচ্ছে ইস্টার্ন ডিস্ট্রিক্টস, তার মানে পূর্ববঙ্গ। এইটা কিন্তু নাম্বার 1, এটা মনে রাখতে হবে। তো সেই জায়গায় প্রকৃত বঙ্গে আবার আমার জন্ম হলো পূর্ববঙ্গে, তারপরে এইবার বখতিয়ার খিলজি 601 হিজরি রমজান মাসে মানে 1205 সালে সে এসে সেনাদের মানে এক করে সে বখতিয়ার খিলজি বাংলায় আসলো। তখন নাম হয়ে গেল কখনো বাঙ্গালা, কখনো বাংলা, এরকম সব নাম হতে চাললো। ওকে, ইংরেজরা এসে কি করলো, ওরকম প্রথমেই বাঙ্গালাই
লিখত, সরকারি কাগজে বাংলায় কথাটা লেখা হতো। তারপরে বেশ কয়েক বছর পরে ওরা এটার নাম দিয়ে দিল বাংলাদেশ, বঙ্গদেশ, বাংলাদেশ না, বঙ্গদেশ। এবং এটা চললো একেবারে মানে যখন যেদিন স্বাধীনতা দিন ওই রাত্র পর্যন্ত এই নামই চললো, ঠিক আছে। এইবার হচ্ছে দেশ স্বাধীন হওয়ার পর ওই নাম পাল্টে গেল, পূর্ব পাকিস্তান হলো। এইবার কি হচ্ছে, প্রকৃত বঙ্গ অর্থাৎ পূর্ববঙ্গের নাম হয়ে গেল ইস্ট পাকিস্তান, অর্থাৎ পূর্ব পাকিস্তান। আচ্ছা, মুজিবুর রহমানের নেতৃত্বে ভাষা আন্দোলন, তারপরে আবার পরে যুদ্ধ হলো, পাকিস্তান হেরে গেল। পূর্ব পাকিস্তানের নাম ভেঙে নতুন নাম হলো বাংলাদেশ, তাই তো? আচ্ছা, বঙ্গদেশ কিন্তু হলো না, নাম হলো বাংলাদেশ। কেন? ওই যে মুসলমানদের সময় যে বাংলা কথাটা বলা হতো বাঙ্গালা, সেই জন্যে তার মনে হয় ওরকম আমরা বাংলাদেশের। এইবার মুজিবুর রহমান হলো বাংলাদেশের পিতা, তাকেই বলা হয় দ্য ফাদার অফ দি নেশন। মুজিবুরের বলা, মুজিবুরকে কি বলা হয়? বঙ্গবন্ধু। তার মানে আবার সেই বঙ্গটা ফিরে আসছে, মানে তার নাম হয়ে গেল বঙ্গবন্ধু বলে, কিন্তু দেশের নাম হলো বাংলাদেশ। বাংলাদেশ তার মানেটা কি? যে ও ভালো করে বুঝতো যে আসলে কিন্তু এটা বঙ্গ। তো সেই জন্যে মানুষও, ওখানকার মানুষ, আমাদের ওখানকার মানুষ, তারা কিন্তু ওকে ওইভাবে বলতে লাগলো যে বঙ্গবন্ধু। ওকে, এইবার মুজিবুর রহমানে আমাদের এইবার মুজিবুর রহমানের সাথে আমার কী সম্পর্ক, এটাও very ইন্টারেস্টিং, এটাও শুনে নাও। মুজিবুর রহমান আমাদের হচ্ছে গোপালগঞ্জ সাব ডিভিশনে হচ্ছে আমাদেরও বাড়ি, ওরও বাড়ি। আমাদের একটা গ্রাম হচ্ছে উলপুর, আর ওদের বাড়ি হচ্ছে টুঙ্গিপাড়া, সেটা আরও তোমার জলের কাছে। মুজিবুর পড়াশোনা করেছিল গোপালগঞ্জ স্কুলে, আমি পড়াশোনা করেছিল আমাদের স্কুলে। হচ্ছে আমার বাবা নির্বিঘ্নে অনেক সময় বলতেন যে এই পূর্ব পাকিস্তান থাকবে না, এবং তার জন্য তাকে প্রাইজ দিতে হয়েছিল, তাকে ফলস কেস দিয়েছিলাম, তোমাকে এখানে ফলস কেস তোমার খেতে হয়েছে, ইত্যাদি ইত্যাদি করে বাবাকে জেল কাটতে হয়েছে। এবং এই মুজিবুর রহমান যখন প্রথম শুরু করলো, মানে ও কিন্তু প্রথম থেকেই কিন্তু প্রতিবাদী, এটা মানতে হবে। ও মানে যখন সে পড়াশোনা করতো, মাঝখানে শরীরের জন্য মানে অনেক দিন পরে পড়াশোনা বাদও দিতে হয়েছে। কলকাতায় এসে প্রায় 2-3 বছর মানে করে ও ফিরে গিয়ে আবার স্কুলে ভর্তি হয়। ও কী করতো, ও তখন এর বিরুদ্ধে, মানে এই পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে তখন থেকেই, এবং তার ওইটা সে খুব অনেকটা গেরিলা ওয়ারফেয়ারের মতো করতো। আমাদের বাড়ি ছিল ওয়ান অফ দ্য সেফ হাউস। আমাদের বাড়িতে আমি দেখতাম কি, একটা লোক আসে, সে দিনের বেলায় মানে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকে, এবং একাধবার মুখ আমি দেখেছি, এবং বাবার সঙ্গে কিছু কথাবার্তা। রাত্রে আর সে থাকে না। তো এইভাবে আমাদের সাথে মুজিবুর রহমানের সম্পর্কটা। ওকে, তো তাহলে কি দাঁড়ালো কি, যে তসলিমা যেরকম মধুমতি, আড়িয়াল খাঁ, কে বলে গঙ্গা, পদ্মা, সেখানকার মানুষ, সেইখানেই সে গড়ে উঠেছে, আমিও সেইখানে গড়ে উঠেছি। তাহলে এই যে কানেকশন, এইটা কিন্তু আমি তাকে কোনোদিনও দেখি নাই, কোনোদিনই কোনো আলোচনাও করি নাই, কিন্তু এইটা তো মানতে হবে যে আমরা এক জায়গার লোক। এবং সে যখন কম বয়স, তখন তারপরে অন্যায় অত্যাচার করা হয়েছে তার উপরে।
এবং তাও সে তার নিজেদের লোক করেছে, এবং তার প্রতিবাদ সে তখন করতে পারে নাই। তারপরে একটু বয়স হওয়ার পরেই কিন্তু ওই যে বইটা লিখলো লজ্জা, ওখানে কিন্তু সে বলে ফেললো সব। যেই বলে ফেললো, সব যারা গোড়া মুসলমান তারা ওর বিরুদ্ধে লেগে গেল, একে এখনই খুন করো, এখনই এই করো, এবং তাকে দেশ থেকে তাড়িয়ে দিল। এইটা মনে রাখতে হবে, যখন তাকে দেশ থেকে তাড়িয়ে দিল, ঘটনাচক্রে আমিও যখন একটা রাইটের সময় আমার মা বলল যে আর তুমি এই পাকিস্তানে আর আসবে না, আর আমি তারপরে আর যাইও নি। ফলে অনেকটা আমি বলতে পারি কি যে এই যে লিঙ্ক, এটা তো এটা তো হয়েছে, এটা তো মানতে হবে। তো দেখো, কিন্তু সেই লজ্জা যখন সে লিখলো, ও দেশ ওকে মানলো না, বার করে দিল। কিন্তু তার সঙ্গে সঙ্গে খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে ওই লজ্জা অনেক ভাষায় যতদূর আমার মনে আছে অনেকের পৃথিবীর বিভিন্ন লোক জেনে গেল ওকে। অতএব ওকে অ্যাসাইলাম নেওয়া কোনো কঠিন কিছু ছিল না। সেই জন্য বিভিন্ন সময়ে মানে ইউরোপে, আমেরিকায় ও থেকেছে। এখনও বোধহয় এই যে আসবে, বোধহয় এখনও বোধহয় ও আমেরিকাতে আছে, কোনো কাগজে আমি দেখলাম যে আমেরিকায় আছে। তো তাহলে এই লিঙ্ক হচ্ছে তার সাথে আমার। এইবার হচ্ছে আর একটা যদি কথা বলি, আজকে অনেক বুদ্ধিজীবীরা তারা বলছে যে আমরা তখন ভুল করেছি। তারা কিন্তু ওর সাথে ছিল না, খুব কয়েকজন, মানে অলমোস্ট না। আমরা যারা ওইখানকার পূর্ববঙ্গের মানুষ, তারা ওর সাথে ছিলাম, এবং যারা আমরা মার খেয়ে ওখান থেকে চলে এসেছি। এবং ও কিন্তু হিন্দুদের খুন করা হচ্ছে সেটাও সে বলেছে ওই লজ্জাতে। ফলে হয়েছে কি যে অটোমেটিক্যালি এই যারা এখানে উদ্বাস্তু হয়েছে তারা ওকে পছন্দ করে এবং ওকে শ্রদ্ধা করে, যে আমাদের কথা তো ওই বলে দিল। এইখানে হচ্ছে লিঙ্ক। আমার কথা হচ্ছে কি, এই যে বড় বড় বুদ্ধিজীবীরা, এখন আজকে আমি কাগজে দেখলাম দি টাইমস অফ ইন্ডিয়াতে, যে তারা বলছে যে ওটা আমাদের ভুল হয়েছে। ভুল তো তোমরা এইরকমই করো, ভুল তো তোমরা এরকম করো। তখন ওর সাথে যদি তোমরা তাকে তাহলে এখান থেকে এবার ওখান থেকে কীভাবে ওকে সরিয়ে দেওয়া হলো। যে কথা নাই বার্তা নাই, ঠিক আছে, ওখানে রাইটের মতোই হলো আর কি। আমি তখন দৌড়ে সেই জায়গায় গিয়েছিলাম, কিন্তু কাছাকাছি যেয়ে যাওয়া গেল না। মানে গুলিগুল্লা চলছে, তারপরে আর্মিও চলে আসলো। প্রশ্নটা হচ্ছে সেই সময় তো এই বুদ্ধিজীবীরা জিনা তারা তো ওর সামনে এসে দাঁড়ায়নি। সেইখানে আমার কষ্ট। এইবার হচ্ছে কি, এইবার আসি, ও কলকাতায় এলো ওখান থেকে। না, তারপরে তো এখান থেকে ওকে চলে যেতে হলো না। বাড়িও এখানটা ভাড়া নিয়েছিল, সে বাড়িও আমি তার বাড়ির কাছাকাছি গিয়েছি আমি ওই সময় আর কি। ওই তদন্তটা করতে আমার সব জায়গায় দেখতে হয়েছে। তারপর তো এখান থেকে ওকে সরিয়েই দেওয়া রাতারাত, এমনকি জামা কাপড় পর্যন্ত পুরো ওকে নিতে দেয় নাই। আচ্ছা, এই কলকাতা থেকে যখন বিতাড়িত করে তখন ওর পুরো ব্যাগেজ তো দিতে হবে, লাগেজ তো দিতে হবে, সে লাগেজ পর্যন্ত মানে ওকে নিতে দিল না। ওকে উঠিয়ে দিল, প্লেনে চলে গেল দিল্লিতে। ওকে, তাহলে তো নিরাপত্তারও খুব অভাব ছিল তসলিমার। হ্যাঁ, অভাব ছিল, খুবই অভাব ছিল। এবং তখন এই যে সিপিএম গভর্নমেন্ট ওকে আবার সেই একই কথা, মুসলিম তোষণের জন্য ওর বিরুদ্ধে। তখন ওরাই ওকে যাতে ওখান থেকে বেরিয়ে এখান থেকে যাতে মানে ও না থাকতে পারে সেই বন্দোবস্তটা কিন্তু তারাই করেছে। বুদ্ধবার চার্জ কখন বেরোলেন আপনার মনে আছে? তখন ঠিক এক্স্যাক্টলি ইয়ারটা তো আমি মনে করতে পারবো না, সময়টা ঠিক
সময়টা মানে মানে আন্দোলন না, আন্দোলন রাস্তায় হচ্ছে তখনই তাকে সঙ্গে তখনই, সেই সময় আচ্ছা। সেই সময় বলল কি যে তোমার বিরুদ্ধে হচ্ছে, তোমার জন্য এই 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 রায়টের হচ্ছে, এখানে খুনোখুনি হবে, এই বলে তাকে বার করে দেওয়া হলো। তখন তো ইদ্রিস আলী সিদ্দিকুল্লাহ চৌধুরীরা পথে এরা নো আর না, ওরা তোর বিরুদ্ধে। এখানকার যারা, দেখো এইখানে আবার তোমার কথা আমার মনে পড়ে, তুমি বঙ্গ টিভি নাম দিয়েছো, সেটাও একটা ঘটনাচক্রে, সেটাও নাম সেইখানে আমার। তুমি যখন, তোমার পরে যখন আক্রমণ হলো, তোমাকে যখন মারলো পর্যন্ত, আজকেও তো সিদ্দিকুল্লাহ চৌধুরীর খবর করতে গিয়ে বলছে বঙ্গ টিভি আসবে না এখানে। হ্যাঁ, তো বঙ্গ টিভি আসবে না। এবং আর এক গুন্ডা, আমার বলা উচিত না তোমাকে, সেটাও সে থ্রেট করেছিল, কিন্তু তুমি এবং তোমার মানে আমাদের জামাইবাবু, মানে তোমার স্বামী, তারা শক্তভাবে তোমরা দাঁড়িয়েছো, আমরা সবাই তোমার পেছনে দাঁড়িয়েছি, সব কিছু করেছি। কিন্তু এইটা তো আমরা তসলিমের বেলায় করিনি, করেছি কি? তসলিমের বেলায় আমরা তো সেটা করিনি। তো আপনারা চুপ করেছিলেন তো? আমরা তখন করেছিলাম। এখন তুমি বলছো এইসব পণ্ডিতরা বলছে যে তখন যে আমরা বলেছি সেটা ভুল হয়েছে, ঠিক, এটা ভুল হয়েছে। ভুল তো তোমরা করতে থাকো। তোমরা যখন কোনো সরকার পাওয়ারে আসবে সেই দিকে তোমরা সুইং করো। তখন ছিল সিপিএম, অতএব তোমরা সব সিপিএম হয়ে গেলে, মানে সুবিধাবাদী। সুভাষ চক্রবর্তী বলছে দুর্বুদ্ধিজীবী, সুভাষ চক্রবর্তী বলতো দুর্বুদ্ধিজীবী, বলে আমি 10 বার বলবো দুর্বুদ্ধিজীবী। তো আমার সেইখানে দুঃখ আছে। এইবার হচ্ছে, তুমি যদি আমার এই ফোনটা আমার এইখানে রয়েছে, আমার বিভিন্ন গ্রুপ আছে, যে তোমরা যেরকম এই ইউটিউবার গ্রুপের অনেক ফোন আমার কাছে রয়েছে, অনেক যারা আগে তাদের জূর্ণ, তাদের জার্নালিস্ট, আমি তাদের নাম দিয়েছিলাম জূর্ণ, প্রায় 30-40টা ফোন তাদের নাম্বার আমার কাছে রয়েছে। আর কাদের রয়েছে? বাউলদের। তুমি যদি এখান থেকে খোলো, বাউল দেখবা প্রায় 50-60 জন, এমনি বাংলাদেশের যারা মেইন বাউল, তারাও আমি তাদেরকে এবার এখানে এনেছিলাম। তো সেই তার থেকে আরম্ভ করে, এই বাউল থেকে আরম্ভ করে এমনকি যারা এই বিভিন্ন আর্টস, ছোটোখাটো আর্টস তারা তৈরি করে, সেই সমস্ত মানুষগুলো, তাদেরকে বিভিন্ন সময় তাদের সাথে আমার কথা হয়েছে, এবং তারা তাদের টেলিফোন নাম্বার পর্যন্ত দিয়ে দিয়েছে। যখন তাদের টেলিফোন নেই, বাড়ির নাম্বার দিয়ে দিয়েছে। তো তাদের সঙ্গে এই ব্যাপারে তারাও আমাকে টেলিফোন করেছে, আমি তাদের টেলিফোন করেছি যে আমরা তসলিমার সম্বন্ধে কি স্ট্যান্ড নেব। তারা বলছে তসলিমাকে আমরা সবাই বলবো কি যে ওর সাথে আমরা আছি। তো তাহলে বাউল ওর সাথে আছে, যারা কবি গান গায় তারা। তবুও তো এত ভয়ঙ্কর পরিস্থিতি বাংলাদেশে তো ফিরতে পারবে না তসলিমা। বাংলাদেশের কথা আপনি ছেড়ে দাও, কলকাতায়, আমরা কলকাতায় এখন কথাটা হচ্ছে যে ঠিক আছে, আমি তবু বলবো যে এই সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অন্তত তাকে আসতে তো দিয়েছে, এবং বলছে যে আমরা কোনো অনুষ্ঠান করতে পারবো না সিকিউরিটির জন্য, কিন্তু ওই যারা এই প্রোগ্রামটা করছে সেটা করতে দেওয়া হবে। আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে অসংখ্য লোক পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তারা বলছে যে আমরা তসলিমের সাথে আছি, সেই জায়গায় হচ্ছে উপনিশ্বাস। আমি বলছি অনেকগুলো ঘটনা শোনা যাচ্ছে, আপনি নিশ্চয়ই খুব ভালো করে বলতে পারবেন। কলকাতা তখন জ্বলেছিল তসলিমার জন্য, তসলিমের কোনো দোষ নাই, এবং সেটা বললাম তো, ওইটাকে এই সিপিএম
যে এখন যেরকম মমতা ব্যানার্জি মুসলিম ভোট করার জন্য ওই উঠে পড়ে লেগেছিল, তখনই তারা ওই উঠে পড়ে লেগেছে। সেইটা তসলিমের ঘাড়ের পরে কেন তুমি দিলে যে মুসলমানরা ওকে চায় না? আরে সে মুসলমানদের বিরুদ্ধে বলতে তার হয়েছে, এটা তো বাস্তব কথা, বাস্তব। তার তার প্রতি যে অন্যায় অত্যাচার করা হয়েছে, যে কোনো মানুষের তার প্রতিবাদ করতে হয়। তো আমি বলবো তার তো সেই সাহস ছিল যে তার যে কমিউনিটির থেকে সে এসেছে সেই কমিউনিটির বিরুদ্ধে বলার অধিকার সেই দেশে বসেই সে বলেছিল। অতএব তসলিমাকে কি প্রাণে মেরে ফেলার চেষ্টা হয়েছে? চেষ্টা হয়েছে। কলকাতাতেও প্রাণে মেরে ফেলার কলকাতায় কি ও তো আমরা তো জানি না, কিন্তু কথাটা হচ্ছে যে ও তো থাকতে চেয়েছে এখানে। কিন্তু আমার যেটুকুন আমি বুঝি ইনভেস্টিগেশন ইত্যাদি, আমার মনে হয়েছে যে তখনকার দিনের সরকার চেয়েছিল যে ও শেষ হয়ে যায়, তসলিমা মরে যায় চেয়েছিল। ওরা যদি তখন যেহেতু হাতের মধ্যে থেকে বেরিয়ে গেল, মানে তখন কথা ছিল যে মুসলমানদের আমরা এটা করলে মুসলমানরা আমাদের ভোট পাবো, কিন্তু সেটা যে একটা রাইট টাইপের মতো হয়ে যায় সেটা তো তারা ভাবতে পারে নাই। তারপরে সেই জন্যই তো মানে তৎকালীন সরকার, মানে আপনি একটু পরিষ্কার করে আমাদেরকে একটু বলুন, সিপিএম কি চেয়েছিল? না, তারা চেয়েছিল যেহেতু ও তসলিমা হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে কথা বলছে, আমরা মুসলমানদের চাই, অর্থাৎ তাহলে কি করে তুমি তসলিমাকে তাহলে তুমি সাপোর্ট করতে পারো না? তার মানে তসলিমা শেষ হয়ে যায়, তাহলে তো তাদের ভালো হয়। তো অতএব ওই ঘটনা যেটা হয়েছে, প্রাণ আশঙ্কা ছিল তসলিমা আমার মতে, আমার অ্যাজ এ ইনভেস্টিগেটর হিসাবে আমার ধারণা যে ওই একটা শায়েস্তা করার ওই ঘটনাটা, যে তোমাকে আমরা এখানে থাকতে দেব না, তাহলে একটা অজুহাত তো দেখাতে হবে, কিন্তু সেটা দেখাতে গিয়ে এমন অবস্থা হয়ে গেল, তখন কে খুন হয় কী হয় কিচ্ছু বলা যেত না। তার জন্য রেসপন্সিবল সিপিএম গভর্নমেন্ট, জ্যোতি বসু, বুদ্ধ ভট্টাচার্য যে দেখলাম আমি আজকে কাগজে, বুদ্ধ ভট্টাচার্য বাধ্য হয়ে তাই করতে হয়েছে, কিন্তু তুমি বলছে যে আমাকে সবসময় কনসাল্ট করে নাই। এখন কি জন্য বলছি, কোন কাগজে বেরিয়েছে আজকে টাইমস অফ ইন্ডিয়াতে, তার মানেটা কি? দেখো, বুদ্ধ ভট্টাচার্যকে আমি ভালো করে চিনতাম, সেও আবার পূর্ববঙ্গের লোক, তারও অরিজিনাল বাড়ি আমাদের বাড়ির থেকে বেশি দূরও নয়। তো দেয়ারফর এই যে এটা তো তুমি প্রথম থেকেই হচ্ছে এই কংগ্রেস এই কাজ করে এসেছে, তারপরে যারা কমিউনিস্ট হলো তারাও এই কাজ করে এসছে। তাহলে একদিক থেকে আমি বলবো কি, এই মুসলমানদের মানে তাদেরকে ব্যবহার করা হয়েছে, তো সেইটার বিরুদ্ধেই তো তসলিমা আওয়াজ তুলেছে। এবং আমার ধারণা যে সেখান থেকে ও নড়বে না, সেখান থেকে ও সরবে না। সেই জন্যই তো আমাকে আজকে এতগুলো আমার গ্রুপ, এমনকি রুল অফ ল আমার একটা গ্রুপ আছে, বাগদিরা, তারা সবাই বলছে আমরা তসলিমার সাথে আছি। সেই জন্যই হচ্ছে আমি তসলিমাকে চিনি না, দেখিনি, কিন্তু সে আমার দেশের মানুষ, আপনিও তার সাথে আছেন, আমিও সেইভাবে ওখান থেকে পালিয়ে এসেছি। তার থেকে বড় কথা হচ্ছে যে সে প্রতিবাদ করেছে। আমার একটা গ্রুপ আছে, প্রতিবাদ গ্রুপ, প্রায় 30 জনের টেলিফোন আমার, সেই প্রতিবাদে গ্রুপ লোকেরাও বলছে যে তসলিমা প্রতিবাদ করেছে, আমরা তসলিমার সাথে আছি। তো সেই জন্য তো আমি চুপ করে বসে থাকতে পারলাম না।